ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। কেমন আছো? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রামের সাথে তোমার কানেকশন কতদিনের? এই প্রোগ্রাম শোনা হয় কবে থেকে? মিনিমাম 11 বছর। আমার জন্ম হয়েছে কি আপনার মানে আমার আব্বুর থেকে শোনা, বললাম আমার আব্বু আমার বন্ধুর চেয়েও বেশি। তো 1997 সালের মার্চের 10 তারিখ আমার জন্মের 3 দিন আগে আমার আব্বুর একটা চাকরি হয়েছে। মানে আমি যেদিন জন্ম করব মানে আমার আব্বু বলছে ওই 3 দিন আগে একটা চাকরি হয়েছে, মানে আপনার এই মানে গ্লুপ মানে কোম্পানির নাম বলতেছি না, মানে মশার কয়েল তৈরি হয় ওই জায়গায় আমার আব্বুর চাকরি হয়েছে। ওকে। তো ওই জায়গায় চাকরি হওয়ার পরে মানে আমার আব্বু তো মানে মাত্র আমি 10 তারিখ হয়েছি, আমার আব্বুর জয়েন হয়েছে 7 তারিখ। তো ওই জায়গায় বেতন দিত আপনার 7 তারিখই। তো ওনার জয়েনের 3 দিন পরে আমি হয়েছি। তারপরে তো ওনার কাছে তো টাকা নাই, নতুন জয়েন দিছে। তো আমার আব্বু কিন্তু অত পড়াশোনা জানা না, কিন্তু মানে ওনার মেধা খুব ভালো ছিল। আমি নিজেও পড়াশোনা করি নাই বা মানে বলতেছি সামনে। তো আমার নানা একটু মানে আমাদের গাজীপুরে 2টা জিনিস হয় আর কি, মানে একটা হইছে মানে যারা বাউল রাজার আমল থেকে আমাদের গাজীপুরে থাকে তাদেরকে বাউল্যা বলি আমরা। আর আমাদের যেমন আমরা 400-500 বছর আগে থেকে মানে আমরা আপনার নরসিংদী থেকে আমরা গাজীপুরে আসছি। আচ্ছা, তো এই জন্য আমরা পুবা মানে মানে মুরব্বীরা বলতো আর কি। আচ্ছা, শিখলাম জিনিসটা। নরসিংদী থেকে মাইগ্রেট করে যারা সেখানে পার্মানেন্ট থাকতেছে, জি জি, মানে হ্যাঁ পূব থেকে আসছে তাই। জি জি জি। বাউল রাজার আমল থেকে যারা আছে তারা তো ভাওয়াল্লা। জি জি, তাদের থেকে মানে আমাদের লেভেলটা একটু উপরে। ওকে, মানে অ্যাটিটিউডের দিক থেকে মানে তারা যে নরমাল যে যাই কিছু পাচ্ছে তাই করতেছে। আচ্ছা, মানে আমরা মানে ওইরা আসা জুইরা বসার পরেও মানে আমরা সবকিছু করতেছি না, মানে অ্যাজ এ কাজই। বুঝতে পারছি। ওকে, মানে আমাদের গ্রেডটা একটু উপরে আছে। মানে আমরা আসছি কিন্তু ভাড়াটিয়া হিসাবে, তারপরে আমাদের গ্রেড উপরে তুলে নিছে আর কি। জি জি। তারপর পুবারা পূব থেকে আসছে তাই। হ্যাঁ, ওদের বাড়ি আবার হইছে আপনার কুমিল্লা। ওদের বাড়ি কুমিল্লা কোথায় আসমা? বাঞ্ছারপুর জেলা। বাঞ্ছারামপুর গ্রামের নাম বায়াচর। কত গেছি বাঞ্ছারামপুর কিন্তু খুব মানে খুব গোছানো এবং খুব ভাইব্রেটিং একটা জায়গা। মানে আরো মানে স্পেসিফিক আরো বাংলায় বলতে মানে অনেক 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 গোছানো। স্পেশালি বাঞ্ছারামপুরের ওই বাজার, ওই মাঠ, বাজারপুর স্কুল অ্যান্ড কলেজ, ওখানে একটা লেকের মতো আছে না, ঝিলের মতো। ঝিলের মতো মানে বলতে হবে যে গুলশান লেক আসার সময় দেখাই নিয়ে আসছি, গুলশান লেকের মতো। আচ্ছা, তারপর শুনি কোথায় আমি একটু ভুইলা যাই, মানে আমার একটু সমস্যা আছে কি আমি পুবা আর ভাওয়াল্লা ভুইলা যাই, যে এই সমস্যাটা আমার আছে। মানে তারপরে মানে শোনার কথা আর কি, মানে আস্তে আস্তে বড় হইতেছি। তো আমার দাদা মারা গেছে আপনার 2000 সালে। মানে আমার দাদা মারা গেছে মসজিদে আজান দিতে গেছে, মানে আল্লাহ আকবার বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা যখন বলতেছে আজান রানিং অবস্থায়, ওই অবস্থায় ওনার মানে আপনার গলা দিয়ে রক্ত এসে মারা গেছে। মানে মসজিদে মারা যায়নি, বাহির হয়েছে তারপরে মারা গেছে, মানে এই অবস্থায় উনি মারা গেছে। তখন আমার বয়স মেবি 4। আমার আব্বু আম্মু থেকে শোনা বা আমার দাদি থেকে শোনা। তো মারা যাওয়ার পরে তো আমরা সকালবেলা মক্তব পড়তে যেতাম। তো আমার দাদা যেই জায়গায় মারা গেছে আমরা ওই জায়গায় আমাদের মক্তব পড়াইতো না সকালে, ওইটা আপনার মাদ্রাসা হয়ে গেছে, তো ওই জন্য মক্তব পড়াইতো না, ডাইরেক্ট যারা মাদ্রাসা কওমি মাদ্রাসা আর কি ওইটা হইতো। তো ওই সময় তো আমার 4-5 বছর বয়স, হালকা পাতলা যতটুকু খেয়াল আছে। তো কওমি মাদ্রাসা সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। আমি জানি সকালে মক্তব পড়াই, তো মক্তব পড়াইতো কি যে আমাদের এলাকায় 3টা মসজিদ ওই সময় ছিল। তো যেই জায়গায় মক্তব পড়াইতো ওইটা একটু দূরে। মানে আমি একটু অলস টাইপের ছোট থেকেই, এখনো অলস টাইপের। মানে আমি কাজ যতক্ষণ করব কাজই করব, মানে কাজ অফ আর করবো না, এরকম আর কি। তারপরে আপনার যাইতাম একটু দূরে, মানে দূরে বলতে 5 মিনিট লাগতো আমার বাসা থেকে যাইতে। তো আমি আমার বোন যাইতাম। যাওয়ার পরে আমি হাফ প্যান্ট পরতাম। তারপরে মাদ্রাসায় তো মানে মক্তবে তো হাফ প্যান্ট পরে যাওয়া যাবে না, তো আমি লুঙ্গিটা কাঁধে নিয়ে হাফ প্যান্ট পরতে পরতে আপনার যাইতাম। যাওয়ার পরে মানে যখন গেটে ঢুকবো তখন লুঙ্গিটা পরতাম, বসতাম গেটের সাথে। তোমার বর কিন্তু ছোট থেকে পাকা, বুঝছো আসমা? মানে ওই জানে, মানে ও জানে পাকা পাকা না মানে কাঁচা। আচ্ছা, তারপরে বসতাম আপনার ওই দরজার সাথেই বসতাম। ছুটির ঘন্টাটা বাজতে দেরি, মানে আমার আগে আমি যাইতাম সবার লাস্টে, কিন্তু বের হতে হবে সবার আগে। মানে বের হইতে দেরি, মানে আমার লুঙ্গি খুলতে দেরি নেই। লুঙ্গি খোলা মানে নিচে তো প্যান্ট আছে। বাইরে ডিটেইলে যা
পাকা লুঙ্গিটা খুলতে দেরি হবে না, লুঙ্গি খুইলা আর আমি আমার লুঙ্গি খুলে নিচে হাফ প্যান্ট আছে ওইটা পরে দৌড় দিবা, মানে এইভাবে। আমি কায়দাও নিয়ে যাইতাম না, আমি নিয়েও আসতাম না। আমার বন্ধুত্ব সাথে ওই আমার মানে যে পড়ার জিনিসটা ওইটা ওই নিয়ে যাইতো, ওই নিয়ে আসতো আমার ওকে বোন। ওকে। তো আমি শুধু যাবো আর আসবো, এতটুকুই আমার কাজ। তো একটু দূর হয়ে যায়, আমার না ভাল লাগে না, এত দূরে যাওয়া 5 মিনিট লাগে কিন্তু আমার ভাল লাগে না, যাব না। তো আমি বলতেছি যে হালকা হালকা বুঝি যে আমার দাদা তো ওই মসজিদে মারা গেছে, আমি অত দূরে যাব না, আমি এই জায়গায় পড়বো। ওইটা হয়েছে আমার বাসা থেকে 1 মিনিট 1.5 মিনিট সর্বোচ্চ, কওমি মাদ্রাসা। ওইটার প্রতিষ্ঠাতাও আবার আমাদের মেঘলাপুর বাসার আশেপাশে থেকে, মানে পাগার মানে মেঘলাতে তোমার মোটামুটি পিনটা আটকায় আছে। না না বলতেছি মানে পরিচয় দেওয়ার জন্য আমার তো কিছু করার নাই, মানে চলে আসতেছে অটোমেটিক। মানে ওই মাদ্রাসার যে প্রিন্সিপাল ওনার বাসা মানে স্টেশন রোডে, মানে পাগার বলে ওই জায়গায় বাসা, উনি প্রতিষ্ঠাতা, মানে ওনার নাম আমি নিতে চাচ্ছি না। ওকে। তো উনি প্রতিষ্ঠাতা, উনি মাদ্রাসা, আমি তো জানি না এটা মক্তব পড়াই না, মাদ্রাসা না, আমি জানি এনে পড়ানো হয়। আচ্ছা ঠিক আছে। তো আমি কি করলাম যে আমার দাদা মারা গেছে ওই জায়গায়, মানে আমি ওই জায়গায় যাবো না, মানে ওই জায়গাটা যাবো না, এটার জন্য এটা বলতেছি। তো যাবো না, তো এই জন্য আমি এই জায়গায় পড়বো, ভালো কথা। তাহলে আরো খুশি যে যেহেতু মাদ্রাসায় পড়ার চিন্তা ভাবনা করতেছো, আচ্ছা মাদ্রাসায়। আমি কিন্তু জানতাম না যে এটা কওমি মাদ্রাসা। তোমাকে এলাকায় কি নামে ডাকে? আমার এলাকায় আমার নাম হয়েছে গিয়া গাজী ডাকে আমার। গাজী? হ্যাঁ, মানে আমার যারা ফ্রেন্ড সার্কেল, আর এমনিতে ইব্রাহিম বলে। তো জানতাম না। তারপরে আমি ভর্তি হইলাম, কিছুদিন পড়াশোনা করি, ভালোই লাগে। তো মানে যখন একটু একটু বড় হইতেছি তখন আর ভালো লাগতেছে না, বন্দি, মানে সারাদিন। মানে আমার খেলাধুলা খুব পছন্দ, মানে বিশেষ করে আমি ক্রিকেট খেলতে খুব পছন্দ করি। মানে আমি এখন চাকরি বাকরি করি, মানে এখন আইসা আবার আগের জায়গায় চলে যাব। তো আমি চাকরি বাকরি করার পরে যে মনে করেন একটা ফিজিকও কিন্তু অ্যাথলেটিক ফিগার, তোমার উচিত ছিল খেলাটা ধরে রাখা, যদি পারতে না কিনা আমি জানি না। না না আস্তে আস্তে মানে আমি জব করা অবস্থায় একটা সিজনে যেই যতগুলো ক্রিকেট ম্যাচ খেলতে পারি, মানে যারা পড়াশোনা করে মানে ওরাও পারে না। মানে বলবো এই বিয়ের পরে একটা সমস্যা হয়েছে। তারপরে আমার খুব খেলাধুলা পছন্দ, আমি না খেলাধুলা করতে পারি না। তো আমি মাদ্রাসায় যাইতাম না, খুব যাইতাম, মানে মাঝে মধ্যেই মানে পলাই যেতাম গা, মানে মাদ্রাসায় যাবো না, ভালো লাগে না। তো এরকম করে মক্তবটা শেষ করলাম। মানে মাদ্রাসায় আপনি আমার চেয়ে ভালো জানেন, মানে মাদ্রাসা হয়েছে নুরানি হেফজ কিতাব বিভাগ। তো নুরানি শেষ করলাম, তো হেফজতে উঠলাম। আমি আপনার আড়াইপাড়ার হাফেজ ছিলাম, মাদ্রাসায় পড়ছি। তো মানে ভাল লাগে না, পড়াশোনা ভাল লাগে না। তো হেফজখানা করতেছি না, পড়তেছি যাচ্ছি না। তো হুজুরা বলতেছে মানে উপরের বিভাগে কিছু ছাত্র কম, তো বলতেছে এই তো হেফজ অনেক বছর যাবত পড়তেছে, মানে হেফজ করতে কিন্তু আপনার বেশি সময় লাগে না, অনেক মানে একটা কথা বলি, আমরা মোটামুটি ইব্রাহিমই বলেন, ইব্রাহিম মোটামুটি আমরা গত 15 মিনিট দাদা হেফজ নুরানি এর মধ্যে ঘুরপা খাচ্ছি। এভাবে যদি চলতে থাকে আসল গল্পগুলো আর বলা হবে না, 3 ঘন্টায় শেষ হইব না। তা তো হবেই না 3 দিনে, বাট আসল গল্পটা বলা হবে না, সো মূল গল্পে চলে যায় তাড়াতাড়ি। তারপরে হয়ে গেল কি আপনার আমারে বলতেছে যে তুমি কিতাবখানায় পড়ো। তো আমি কিতাবখানায় পড়লাম। কিতাবখানায় পড়ার পরে ওই তখন আমি ভর্তি হয়েছি আপনার 2003 সালে মাদ্রাসায়। তো আমি যখন কিতাবখানায় ভর্তি হয়েছি তার মধ্যে আপনার 2011 সাল, এর মধ্যে মানে কিতাবখানা পর্যন্ত চলে গেছে। আবজো কিছু পড়ছি, কিতাবখানা পড়ছি, তাই শেষ করছি মিজানে, মানে মাওলানা লাইনের প্রথম ক্লাসটা শেষ করে দ্বিতীয় ক্লাস করছি। তারপর থেকে আমি আর পড়বই না, মানে টোটালি আমার ইচ্ছে নাই পড়াশোনার। তো ইচ্ছে নাই বলতে 2010-এ আমার দাদি মারা গেছে, 2002-এ আমার দাদা মারা গেছে, 2010-এ আমার দাদি মারা গেছে। তো আমি যেই মাদ্রাসায় যেই রুমে ঘুমাইতাম ওই নিচে হয়েছে গিয়ে আমাদের দাদিদের কবরস্থান, মানে আমরা থাকি কিন্তু আমাদের দাদির জায়গা, আমার দাদার জায়গায় থাকি না, আমার দাদির জায়গায় থাকি। তো মারা গেছে, আমার দাদির কবরটা হয়েছে আমি যেই রুমে থাকি আর নিচে মানে পিছনেই কবরস্থানের পাশেই হয়েছে গিয়ে আপনার মাদ্রাসা রুম। তো এই জন্য আমি একটু ভয় পাইতাম, তো মানে যে দাদি ধরবে কিনা সেই এগুলো ভয় পাইতাম, তো ওই জন্য আমি পড়বো না। তো বাসা থেকে তো খুব মারতো, মানে পড়ার জন্য। আমার আব্বু আমার পড়ার জন্য মারছে, এমনিতেই মারতো না। মানে চাচা আমার আমার আব্বুরা হয়েছে 3 ভাই 3 বোন, আমার আব্বু সবার বড়। তো আর যে সবার ছোট চাচাটা আছে ওইটা একটু মানসিক। এটার মধ্যে একটু বলেন কোথায় ছিলাম আমি ভুলে যাই। আমরা যে দাদি না আমাকে আবার মারা গেছে। আচ্ছা ঠিক আছে 2000 হ্যাঁ না আমি একটু ভয় পাইতাম, মানে আসলে এগুলো এক্সিস্ট করে না, মানে মাদ্রাসা যেহেতু ছাত্র আমি মাদ্রাসা থেকে পলাই যায়, অনেক সময় কবরে ঘুমাইছি, গাছে ঘুমাইছি, ওদিকে আমি না যাই। কবরে কেন ঘুমাইতে?
মানে আমার কেউ দেখতে পারবে না, কবর তো বেড়া দেওয়া, মানে আমি তো পলাই আছি বাসা থেকে, তো বাসা গেলে মারবে, তো এই জন্য কবরের মধ্যে কবরে তাকে খুঁজতে আসবে না। না না না, এই জন্য কবরে ঘুমাইতাম। আসমা, তোমার বর কিন্তু পাকা আছে। তারপর মানে তারপরে গাছে ঘুমাইতাম, গাছে তো আর কেউ খুঁজবে না, মানে ওইরকম গাছে ঘুমাইতাম। তারপরে আসলাম, তারপরে বাসা থেকে খুব মারাধরা করলো, তারপরে আমি একবার চলে গেলাম আপনার কেল্লার মাজারে, বাসা থেকে পলায়া। ওকে, তারপর মানে তুমি নড়ার সাথে সাথে গোটা পৃথিবী নড়তেছে, একটু আস্তে মুভমেন্ট করলে হয়, এরকম হলে ভালো। বলো, বলতে থাকো। তারপর মাজারে চলে গেলে, তারপর মাজার চলে গেলাম, ওই জায়গা থেকে যে দিন গেছি ওই দিনই চলে আসছি। মানে বাসা ওই জায়গায় গিয়ে ফোন দিছি বাসা থেকে, তো একজন মহিলা আমার পাইছে, তো আমার আব্বুর সাথে কথা হয়েছে, আমার আব্বুর নাম্বারটা আমার মুখস্থ ছিল। ফোন দেওয়ার পরে আমি কান্না করে দিছি, তো মহিলাটা বুঝতে পারে আমার, উনি টিকিট কইয়া আমার কিছু টাকা দিয়ে, আমার কাছে টাকা ছিল না, তো উনি আমার বাসায় পাঠাই দিছে। তো এয়ারপোর্ট থেকে আমার নিয়ে আসছে, আমার আব্বু নিয়ে বাসায় গেছে, এয়ারপোর্ট থেকে বাসায় নিয়ে গেছে গাজীপুর, রাত্রে 12টার দিকে আসছি। তারপরে নিয়ে খুব মারামারি করলো, পরে আমি আর পড়বই না, টোটালি পড়বো না। তো মানে ভয় দেখানোর জন্য যে পড়বা না যেহেতু, তাহলে কি করবা, কাজ বাজ করে খাও। তখন মনে হয় 14 বা 15 বছর বয়স আমার এরকম হবে, যেহেতু 97-তে জন্ম। তো দিল কি একটা প্যাকেজিং ফ্যাক্টরিতে দিল আপনার, ওই জায়গায় মানে আপনাদের দেশে তো শিশু শ্রম নিষিদ্ধ, তো ওই জায়গায় আপনার মানে ছোট বড় পোলাপাইন মানে কোনো সমস্যা নেই, হাতে গোনা 30 জন লোক কাজ করে, মানে সবাই সবাই চিনে। আপনি জানেন আজকে আপনার এই এমডি সহ জানে যে আপনি আজকে যাননি অফিসে, তো আমি সুপারভাইজার এমডি একসাথে বসা ফোন চাপতেছে, কাজ না থাকলে মানে কোনো ভেদাভেদ নেই। যে গাজীপুরেই, তো মানে কোম্পানির নামটা বলবো না। তো আপনার ওই জায়গায় কি, তখন তো আপনার ফোন আছে কিন্তু আপনার ওই ইন্টারনেটটা অত অ্যাভেলেবেল না। তখন কি হইতো যে একজন একটা গান ডাউনলোড মানে বইরা আনছে দোকান থেকে, ওইটা সুপারভাইজার বই আনছে, সুপারভাইজার একজন ওয়ার্কারকে দিতেছে, বা জিএম একজন থেকে একটা ছবি নিতেছে দেখার জন্য, এরকম। তো ভালোই ছিল। তো ওই জায়গায় 2011 সালে ভাবছে যে অনেক মানে বলছে যে ওরা অনেক কষ্টের কাজ দিবেন, আমার চাচা বলে দিচ্ছে, তো অনেক কষ্টের কাজ দিবেন। তো তারপরে আমি দিচ্ছে, তারপরে আমি বলছি না আমার কাজ করবো, মানে এপ্রিলের মানে 2011 সালের এপ্রিলের 25 তারিখ আমি আমার কর্মজীবন শুরু। তো 5 দিন পরে বন্ধ পাইছি 1 মে, এটা আমার অনেক মনে আছে, এই কারণে 1 মে শ্রমিক দিবসের বন্ধ পাইছি। তারপরে কষ্টের কাজ দেয়, তারপরে আমি না মানে কাজই করবো চিন্তা ভাবনা করতেছি। তো কাজ করতেছি ভালো আলহামদুলিল্লাহ। ওই জায়গায় 2.5 বছর চাকরি করলাম একটা না। ওই জায়গায় আপনার আমার 3,500 টাকা বেতন ছিল, আমি মাসে ওভারটাইম পাইতাম 2500 টাকার, এরকম ডিউটি ছিল, মানে কোনো অফ নাই। মানে এরকম হয়েছে মঙ্গলবার দিন ঢুকছি, আরেক মঙ্গলবারে বেরোইছি, থাকা খাওয়া সব কোম্পানি বলতেছে তোমরা শুধু কাজ করো, কি লাগে আমরা দেব, মানে কেউ যদি স্মোক করে ভিতরে করো। প্যাকেজিং ফ্যাক্টরি অবশ্যই কাগজের, আগুন লাগলে সমস্যা, তারপরে বলতেছে এই স্মোক করো সমস্যা নেই, কাজ বন্ধ থাকা যাবে, কাজ বন্ধ থাকা যাবে না, কাজ করতে হবে। তো বলতেছে যে আমরা নরমালি অফিস করলে প্যান্ট পরে করি, তো তোমরা দরকার হয় মানে শর্ট প্যান্ট পরে পড়ো, লুঙ্গি পরে করো, কাজ বন্ধ, কাজ করা। ঠিক আছে, ওই জায়গায় কাজ করলাম। তো ঘুম থেকে উঠতে একদিন লেট হয়ে, একদিন না মানে এটা মানে নিত্যদিনের সমস্যা, মানে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেলে তো আপনার বলতো যে তুমি 2টা বাজে আসো, যে বলতে এই জায়গায় আপনার মানে FM কানেক্টেড, রাত্রেবেলা 10টায় ছুটি হয়েছে, আইসা 11:20 থেকে অনুষ্ঠান শুরু, অনুষ্ঠান শেষ হইতে হইতে 2টা 1:30 নিচে তো কখনো শেষ হইতো না। তো অনুষ্ঠান শোনার পরে আবার ঘুমাইতাম। তো কোন দিন ভালো লাগলে যাইতাম, কোনো দিন ভালো না লাগলে যাইতাম না। ওই ফোন দিত PM যে আসো, তো 2টা বাজে ঢুকলে মানে কি হইতো যে আমি 10টা পর্যন্ত ডিউটি করছি, মানে আমার হাজিরা হয়ে গেছে, ওভারটাইম কাইটা হাজিরা কমপ্লিট, মানে এরকম হয়ে যেত আর কি। তো ওই জায়গা থেকে 2.5 বছর চাকরি করার পরে মানে হয়তো দিন মাসগুলো আমার গ্যাপ যাইতে পারে বলতে, তারপরে ওই জায়গা থেকে আইসা পড়লাম। তো এখন আইসা পড়া কি করবা, তো বলতেছে যে একটা মানে ভালো একটা কোম্পানিতে, আমাদের দেশের ভালো একটা কোম্পানিতে আপনার মানে শুধু আমরা চাকরি বাকরি নিয়ে কথা বলবো তাই তো? না না তাহলে মানে আসতেছি তো আস্তে আস্তে মূল গল্পে গেলে খুব সুবিধা হয়, কারণ অলরেডি কিন্তু আমার মনে হয় ভিউয়ার্স যারা আছেন অলরেডি কমেন্ট করছেন এবং লিখছেন মূল গল্প কোথায়, আমরা তো হিস্ট্রি শুনবো না। তারপরে আপনার ওই জায়গায় চাকরি নিলাম। তো আমার আব্বু আপনার ওই জন্ম নিবন্ধনটা নিয়ে অত মানে সিরিয়াস ছিল না, মানে জন্ম নিবন্ধন এই কাগজপত্রগুলো নিয়ে সিরিয়াস ছিল না। তো আমার বোন যেহেতু পড়াশোনা করতো, আমি তো করতাম না, ওই জন্য ওরগুলা করা ছিল। তো এক জায়গায় চাকরি নিতে হইলে মানে আমার তো কোনো কোন ধরনের খেলা বেশি পছন্দ করতে তুমি? ক্রিকেট না ফোরআর্মস কি তোমার দেহে? আরে বাপ রে, বাঘের মতো চিতাবাঘ। আমি একটা টুর্নামেন্ট আমার বাসায় আমার ওয়াইফ দেখছে, একটা টুর্নামেন্ট আছে আপনার ওই জায়গায়, দেখে আমারে মারলে তো আমি মানে কিসের মতো লাড়ি লাড়ির মতো আমার যেমন আমি 4 মারতে পারি না। হ্যাঁ 4 মারতে পারি না আমি।
তো ছক্কা মারা ফোরামস, আমি ছক্কাই মারতে পারি। তা ঠিকই তো বলছি। তাহলে আমি চার মারতে পারি না। প্রেমে পড়ছিস কখনো? কারণ তোর মতো এরকম অ্যাথলেটিক, এরকম হাট্টা কাট্টা টাইপের জোয়ান, যার চওড়া বুক, যেখানে অনেক মেয়ে চাইবে শান্তির ঘুম ঘুমাতে, প্রেমে পড়ছিস কখনো? আর একটু পরে, তারপরে যাস না, প্রেমে কি পড়ছিস? অল্প একটু যেতেই হবে। প্রেমে পড়ছিস কখনো? জি। হ্যাঁ, কিভাবে? এই যে আসতে হবে ওই জায়গা থেকে। যাস না তুই, এখান থেকে চলে যা। আমি শুধু দেখতেছি তোর যে চওড়া শোল্ডার, মেদহীন শরীর, চাইনিজ কোরিয়ানদের মতো, আর এইরকম হাট্টা কাট্টা ফোরামস। আমার কিন্তু শার্ট হয় না, হওয়ার কথা না। মানে আমি বানানো ছাড়া শার্ট পরতে পারি না, বানানো শার্ট বেশি দিন পরতে পারি না। চাঁদ্রানো টাইপের ফিগার, মানে ভি শেপ পেছন থেকে, আমি বাইসেপ, ট্রাইসেপ, ডেল্টয়েড মাসল, শার্ট পরতে পারি না। আমি কিন্তু জিম করি না, মানে এটা ন্যাচারাল, বাই ন্যাচারাল এরকম। আর আমি তো কোন রকমের এই সেই করে এগুলো ঠিক করছিলাম, কিন্তু এদিকে পোতানো আমার, এদিকে থেকে পোলিও রোগীদের মতো। কিন্তু তোর আবার সব পিটানো উপর নিচ, তো এতে মেয়েদের অ্যাট্রাক্ট হওয়ার কথা। তো আমাকে একটু কত যে দেখছি নাই না সর্বনাশ করছে ওর যে রিস্ট, সেই রিস্টটা আমারও নাই। হোয়াটএভার, প্রেমে পড়লি কিভাবে? আমি তো অনেকে অ্যাট্রাক্ট হওয়ার কথা। আমার জীবনে আমি 2টা প্রেম করছি। যা, প্রথম প্রেমের গল্প শুনি। প্রথম প্রেম করছি তখন আমার মা তো একটা প্রেম করতো ময়মনসিংহ। ফিল্টার করে বলিস, ওদিকে কিন্তু কান এইরকম করে সমস্যা নাই, বারবার বলতে যে তোর ঠিকভাবে কথা বলবে কি বলবে না, ওই সব জানে। কিন্তু কলিজা, কান, মাথা, মন, লোমকূপ পর্যন্ত তোর দিকে, ওই সব জানে। আমি অনেস্ট। হ্যাঁ বল। তো আমার মা তো একটা প্রেম করতো মানে ময়মনসিংহ জেলাতে। তো ওই জায়গায় আমি, আমার মামাতো ভাই আমার হইছে গিয়ে 1-1.5 বছরের বড়। তো উনি প্রেম করতো, তো আমি ওনার সাথে মানে মাঝে মধ্যে আমি কথা বলতাম, যে দেবর হিসাবে, ভাবি হিসেবে কথা বলতাম। তো উনি আমার সাথে কথা বলার পরে, মানে আমি আপনার সাথে যেভাবে কথা বলতেছি, যদি আপনি আমার সাথে ফোনে কথা বলেন বুঝবেন না যে আমি কথা বলতেছি। আমি জানি না, শিমুল মুস্তাফার মতো ভয়েস হয়ে যায় তখন, গাঢ় করে একটু গভীর ভাবে। মানে আমি ফোনে কথা বললে একটু, মানে গতকালকে হয়েছে, মানে গতকালকে আমার নানি অসুস্থ, আমার মামাতো ভাইয়ের ফোন দিতেছি, তো ফোন পিক করছে। ফোন পিক করার পর বলতেছে, ভাইয়া কে আপনি, পরিচয়টা দিলে ভালো হইতো। 3বার ফোন দিয়ে ফেলছে যে ভাই কে আপনি বলেন। ভয়েসটা একটু অন্যরকম শোনায়, মানে আগে পরে কিন্তু আমার মামাতো ভাই, আপন মামাতো ভাই। হ্যাঁ ইব্রাহিম, ওই গল্পে যায় যে পরিচয়টা কিভাবে, মানে মূল পরিচয়টা দিব না, মানে ওইটাও দিব আর কি। মানে তো মামাতো ভাই প্রেম করতো, ওই জায়গায় আমিও কথা বলতাম। তো বলার পরে বলতেছে যে আমি আপনার সাথে না কথা বলবো না, আর আমি আমার মামাতো ভাইয়ের বউ, মানে গার্লফ্রেন্ডে বলতেছি আমি আপনার সাথে কথা বলবো না। কেন? যে আমার ভাই প্রেম করে, আমি কি এমনি থাকবো? ও আচ্ছা, তাই তো। তো কি করতে হইব, তো আপনি আমার একজন গার্লফ্রেন্ড ব্যবস্থা করে দিবেন। ওকে, আচ্ছা ঠিক আছে, দিল, নাম্বার দিল, কথাবার্তা বললাম। তো কথাবার্তা বলছি, ভালোই দেখা সাক্ষাৎ হয়েছে, হয় মানে দেখা সাক্ষাৎ হয় নাই। তার সম্পর্কে আপনি খোঁজ নেন নাই? না না, হলেই হলো। হ্যাঁ, আমার কথা হয়েছে, মানে কথা বলতে পারলেই হবে। কে আপনি টাইম পাস করতে চাচ্ছিলেন? টাইম পাস করতে চাচ্ছিলাম। আমার হলেই হয়, বয়সও কম তখন, তো মানে মেয়ে হলেই হলো। হ্যাঁ, মানে মেয়ে হইলে হলো না। মাথায় রাখিস ভাই, তো বাড়িতে গিয়ে রাতের খাবারটা ভালোভাবে খাওয়ানোর পর শুরু করিস হিসাব না। আচ্ছা, ওকে বলা হলো যে একটা মেয়ে ম্যানেজ। হ্যাঁ, তারপরে দেওয়া হইলো। তো যে নাম্বারটা দিছে সে পড়াশোনা করতো, যার নাম্বারটা দিছে সে তার আত্মীয়, কিন্তু পড়াশোনা করতো না। এটা আমি পরে জানতে পারছি। সে আপনার এয়ারপোর্টে কাজবাজ করতো, এরকম কিছু একটা। তো আমার তো টাইম পাস, আমার তো আমি ওনার বিয়ে শাদী করবো এরকম কোনো চিন্তা ভাবনা নাই। তো আমি বলতেছি যে চলো একদিন দেখা করি। আমি আবার খুব মানে তাড়াতাড়ি ভালোবাসি, না না না, আমি খুব তাড়াতাড়ি, মানে আপনি থেকে তুমিতে আসতে পছন্দ করি। মানে আমি মানুষের দূরে রাখতে মানে চাই না আর কি। মানে আমি না করতে পারি না, মানে না এরকম না যে আমি আপনার সাথে কথা বলতেছি, মানে আপনি হিসাব আলাদা, মানে আপনি আমার অনেক শ্রদ্ধার, সম্মানের জায়গায়। আপনার না না, সবার ক্ষেত্রে আমারও আছে। কখন তুমি থেকে তুই বলছিস, মানে আপনি বলেন না, আমার সমস্যা না, আপনি আমার তুই বলেন, আমি বেশি খুশি। তারপরে করতে পারি। হ্যাঁ, মানে ক্লোজ হয়ে গেল। তো মানে আচ্ছা, ফোনেই বলছি একবার ভালোবাসি বলো। হ্যাঁ, আচ্ছা বললাম, ঠিক আছে। তারপরে ঠিক আছে, না নাম মেনশন করে বলো, ইব্রাহিম আমি তোমাকে ভালোবাসি। হইছে কি হয়নি? হ্যাঁ হইছে, ফার্স্ট ফোন কলেই। হ্যাঁ হ্যাঁ, না প্রথম আলাপ, 2-1 দিন পর, 2 দিনে। হ্যাঁ, 2-3 দিনে। মাথায় রাখিস কি বলছিস? 2-3 দিনে হয়ে গেছে। তারপর তো বলার পরে বলতেছেন যে চলো একদিন দেখা করে। আমি বলতেছি আচ্ছা আসো, কই আসতে হবে, এই জায়গায় আসো, এয়ারপোর্টে আসো, বিমানবন্দরে আসো। তো আমার তো টাইম পাস হিসাব চিন্তা ভাবনা, আমার কাছে টাকা আছে। আমি বলতেছি আমি বলার পরে, তো আমি বলছি না আচ্ছা যাবো না, কয়েকদিন পরে যাই, স্যালারি ট্যালারি হোক।
এমন Okay. আমার কাছে টাকা নাই মাঝ সময়। Okay. তো বলতেছে আমি বলতেছি আমার কাছে টাকা নাই, তো বলতেছে তুমি, তখন আমার নিজেরও আইডি কার্ড নাই, কোনো কিছু নাই, বিকাশ টিকাশ বা এগুলো বলা দরকার, মানে কোনো টাকা নেওয়ার কোনো মাধ্যম নাই আমার কাছে। তো বলতেছে তুমি একটা মাধ্যম নাম্বার আমারে দাও। ওই বলতেছে আমি মানে সেই টাকা পাঠাবে, টাকা পাঠাবে বলতেছে। তো বলতেছে তারপরে আমার 1000 টাকা সে দিল ওই সময়। কঠিন ব্যাপার। কত সালে? সম্ভবত আপনার 14-15 দিকে বাহ, 1000 টাকা। তার মধ্যে ওর তো চাইল্ড লেবার, ও কম বয়সী, ওর তো 1000 টাকা মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। তো ভাই ওখানে তখন আপনি আমি গেছিলি ইব্রাহিম না অন্যদিক চলে গেলি টাকা নিয়ে? না আমি মানে ওর কাছে গেছি। মানে কথা যেহেতু আপনারা দিছি, হ্যাঁ। আমি যদি আল্লাহ যদি আমার বাঁচা রাখে আমি আসবো। আচ্ছা, তারপরে মানে মারা গেলে তার কিছু করার তারপরে নেই। ইব্রাহিম? তারপরে আমি গেলাম, তো আমি তো একা যাব না, ছোট মানুষ, তো আমার একজন বড় ভাই নিয়ে গেছি। আমার একজন বড় ভাই মানে তুই-তুকারি সম্পর্ক। ওকে। ওর একটু মাথায় সমস্যা আছে না, মানে মাথায় সমস্যা না, মানে একটু বেশি বুঝে আর কি। তারপর তো আমি বলছি আমার সাথে তোরে নিয়ে যাব, তুই কোনো কথা বলবি না, শুধু আমার সাথে যাবি। যখন গেছি তখন আপনার ওই 3rd টার্মিনালটা হয় নাই, ওই জায়গায় গাছ টাছ ছিল, লেক ছিল একটা, ওই জায়গায় বসছি গিয়ে আমরা। তো গেছি, যাওয়ার পরে আপনার ওই একজন নিয়ে আসছে, তারপর আমরা বিমানবন্দরটা একটু ঘুরলাম, যতটুকু ঘোরা যায় আর কি। ঘুরে আইসা বৈশা মানে ফুটপাত থেকে মুড়ি খাইতেছি। তো আমার কাছে টাকা আছে, আমি তো বলতে যত কম খরচ করা যায়, কারণ দেখতে অত ভালো লাগেনি। হ্যাঁ, দেখতে ভালো লাগে, মানে মুড়িতে চলে আসলি। ওই আগে গেছে গা মানে ওই আগে চলে গেছে, আমি পিছনে বলতেছি একটু বোরকা পরা, মানে এর চেয়ে বেশি মানে বোরকা ছিল, মানে এই যে অবস্থায় আছে এখন দেখা যাচ্ছে কিনা জানি না, এর চেয়ে বেশি ছিল, মানে এই যেরকম আরো বেশি ছিল। হ্যাঁ, আরো বেশি। তো মুখটা খুলতেছে না কোনোভাবে। আমার তো মানে লাগে গেছে যে আমি এত দূর থেকে আসলাম, অনেক দূর না কিন্তু তারপরে দেখা হলো না, তাই মানে দেখা হলো। তারপরে আচ্ছা মানে তারপরে আমি একটু আগে গেলাম, হয়তো আমার আগে ঘাটতেছে, আমি তো মানে চিনি, আমি বলতেছি আমি কিছু চিনি না, তুমি আমার নিয়ে যাও। তো ওই আগে যাইতেছে, তো আমি ওভারটেক করলাম, করার পরে যাওয়ার পরে ওই একটু মুখটা খুললো আর কি, না আমি চলে আসবো দেখা নইলে। 2টা 7-Up কিনছে, 7-Up-এর বোতলটা, মানে 2টা ড্রিঙ্কস কিনছে, ড্রিঙ্কসের বোতলটা এখনো আমার ঘরে আছে, এখনো 15 সালে কিনা 25 সাল, 10 জায়গায় রাখা আছে। আমার টেবিল আছে একটা, আজকে গিয়ে সব কিছু আমার অনেক কিছু আছে আমার টেবিলে, ওইটা আছে এখনো আছে, ডেট দেওয়া একবারে। হাতে শক্ত করে ধরবি আসমা, একদম তো শক্ত সামর্থ্য আছে পিঠ বরাবর গিয়ে খাওয়ানোর পরে। আচ্ছা ঠিক আছে, তারপর মুখ দেখা হলো, দিয়ে ঝটকা লাগলো মুখ দেখে? হ্যাঁ, ভালো লাগে না, এই কথাবার্তা যেমন বলতেছে এরকম দেখা পছন্দ হইলো না। তখন তুই বাজেট মুড়িতে নামে আসে। হ্যাঁ, মুড়ি খাওয়াইলো, তো মুড়ি টুড়ি খাওয়ানোর পরে সবকিছুর বিল বারটা ওই দিচ্ছে, আমার কাছে টাকা। তো আমি বলতেছি যে এই টাকা যে দিছে, আমার তো টাকা খরচ হয়ে গেছে, আমি বাসায় যাবো, কিছু টাকা নাই, আরো নিব। মানে আমার যাইতে দুইজনে যাইতে আমার খরচ হয়েছে সম্ভবত 60 টাকা না 70 টাকা, বাসা থেকে দিছে তো 1000 টাকা দিছে, 70 টাকার মতো খরচ হয়েছে। খাওয়াচ্ছে ওই, যেহেতু দেখতে ভালো লাগেনি তাই যাওয়ার সময় রাস্তা ভাড়াটাও নিবি। হ্যাঁ। তো বলতেছে যে এই যে ব্যাগটা দিছে আমারে, ব্যাগ দিয়ে বলে যে এই জায়গা থেকে নাও, কয় টাকা লাগবে, মানে নাও এই জায়গা থেকে। হ্যাঁ, মানে আপনার তাকে ভালো লাগবে না, এটা হলো। আচ্ছা, তারপরে নাই লাগতে পারে। হ্যাঁ, তারপরে কিন্তু টাকা আগায় দিচ্ছে। আমার চোখে একজন পৃথিবীর সেরা সুন্দরী, আপনার কাছে না হইতে পারে, কথা এগ্রিড। তো আবার টাকা নিলেন, এটাই বলছি না, সময় নষ্ট হয়েছে যে, তাই এইজন্য অবশ্যই। তো আমি 500 টাকা নিছি, আবার 500 টাকা নিছি, আমি তো বলছি যেহেতু 1000 টাকা দিছে আর বেশি নেওয়ার দরকার নাই, 500 টাকা নিছি। তো বলতেছে আরো নিয়ে যাও, টাকা তোমার জন্য নিয়ে আসছি, সবই তোমার জন্য নিয়ে আসছি আমি এগুলো। তো বলতেছে আমার এই 50-60 টাকা রেখে তুমি বাকি টাকা নিয়ে চলে যাও। তো আমি নিয়ে চলে এসে পড়ছি। আমি গণি নাই, 500 আমার তো আছে, আর বাকি টাকা আমি নিয়ে চলে আসছি, পকেটে ভরে ফেলছি, পকেট থেকে বাই করে আর খরচ করি, মানে টোটাল অ্যামাউন্ট কত আমি গণি নাই। বড় পাকা তোর বর। তো গোটা যা ছিল সব নিয়ে নিলি মহিলা, মানে 20-50 টাকা রাইখা, যে ওর 20-50 টাকা, মানে ওনার বাড়ি পর্যন্ত যাইতে পারবে এরকম টাকা রাখতে, বল 50 টাকা রাইখা তুমি। বড় দয়ার শরীর তো। তারপর আমার না, মানে বলছে 50-60 টাকা রেখে তুমি বাকি টাকা নিয়ে চলে যাও। তারপর আমি নিয়ে পকেটে পড়তেছি, মানে আমি দেখি নাই, মানে আজও পর্যন্ত দেখি নাই, মানে এখন তো সম্ভবই না কত টাকা ছিল। ভালোই কয়দিন চলছে আমি আর কি, মানে খালি চলা বলে না, উড়াদুরা চলা। তারপরে ওই জায়গা থেকে মানে ওই বলতেছে যে প্রায় 2-2.5 বছর ওর সাথে মানে এইভাবে কন্টিনিউ হয়েছে। ওই শুধু আমার টাকা দিত, প্রচুর টাকা দিত, আমার কাপড় চোপড় এই সেই সবকিছু কিনে দিত। আর ওর একটা ডিমান্ড হয়েছে কি, যে ওর সাথে মাসে একদিন দেখা করতে হবে। মাসে একদিন দেখা করতে হবে।
এই শুক্রবার ছাড়া যে কোনো একটা দিন দেখা করতে হবে। তো ওই দিন আমার আপনার ওই মানে শুক্রবার ছাড়া হলে তো আমি তো চাকরি বাকরি করি, তো অফ ডে নাই। ওকে, এই সম্পর্ক কি টিকছে ফাইনালি কতদিন? শোনেন না, এটা শর্ট করতে হবে, অন্য গল্পে যাবো আমি। তারপর বছর ছিল 2-2.5 বছর। তো আমি সবসময় অপরন্ত ভাবে টাকা দিয়ে যেত এই মেয়েটা, যাওয়া একটাই সপ্তাহে একদিন আসবে, সপ্তাহে একদিন দেখা করবো। দেখা করে কি করতে? জাস্ট দেখা করা, এই যে ওই আমার খাওয়াইবো, আমি চলে আসবো, ওখানেও খাওয়াবে আবার। হ্যাঁ, আর আপনার মানে দেখা করা না, টাকা নিতে যাইতি তুই? না না, ওই তো আমার বলতে হবে সাথে দেখা করতে হবে। আচ্ছা ঠিক আছে, এইভাবে 2.5 বছর চললো, হাজার হাজার টাকা মনে খরচ করছে পিছনে। অবশ্যই একটা বউ যেহেতু পাশে বসা, তারপরে বলি তোর মনে টনে পড়ে মাঝে সাঝে? অবশ্যই মনে পড়ে। একটু অপরাধ বোধ কাজ করে? না না, অপরাধ বোধ কাজ করে। কেন রে? ওই যে সময় দিচ্ছিস তাই টাকা? না সময় না, আমি তো ওই সময় আপনি বললেন না চাইল্ড মানে আমার ওরকম ছিলই না, মানে প্রেম ভালোবাসা আমি বুঝতামই না। আমি একটা জিনিস এখনো মানে ফলো করি, মানে মানুষ রিয়েল ভালোবাসার কখন পড়ে কখন। সো এইসব গল্প তাহলে থাক, আমরা রিয়েল ভালোবাসার গল্পে যাই। তার আগে একটা কথা বলে রাখি, যেহেতু আমাকে না এটা শেষ করতে হবে, আর এই জায়গাটা শেষ করতে হবে, না আর রিয়েলটা আসবে না তো একটু পরে। আচ্ছা বল, 2 মিনিট সময় দিলাম। যে আপনার আমি একটা রিলেশনে গেলাম, এটার খারাপ দিকটা দেখলাম রিলেশনের, আর একটা রিলেশনে গিয়ে ভালো দিকটা দেখলাম, দুইটা দিক আমার দেখা শেষ। এখন 3 নম্বর যে রিলেশনটা আসবে ওইটা আমার জীবনের রিয়েল, মানে আমি ভালো খারাপ দুইটা দিক দেখে মনে মনে প্রস্তুতি নিচ্ছ তুমি? মানে এটা আমার থিওরি। আচ্ছা আচ্ছা, মানে মনে মনে প্রস্তুতি নিচ্ছি না, মানে এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, যে একটা ভালো কিছু হবে। তো আমার বলতেছে তো অনেকদিন তো হলো বিয়ে শাদী করো, তো আমি তো তখন বয়স বেশি না, আব্বুরে বলতেও পারবো না, আব্বু তো আমার ফ্রেন্ড হয়েছে গিয়া, মানে যখন আমি একটু ম্যাচিওর হয়েছি তারপর থেকে, তো বলতে পারবো না। তো মানে শুনতে খারাপ শোনা যায়, তো বলতেছে যে মানে আমি মানে অনেক একটু বাজে কথা বলছি, মানে বুঝছি, বাজে কথা বলতে এরকম যে মানে আমি খাবার আগে টেস্ট করে, রান্না করার আগে খাবার টেস্ট করে লবণ টেস্ট করতে হয়, এরকম কথা বলছে। আপনি হয়তো বুঝতে পারছেন আমি কি বলছি। আমি বলছি রান্না করলে তরকারির আগে খাবার টেস্ট করতে হয়, মানে তরকারিটা পারফেক্ট কিনা। কথা ঠিক। তো আমিও তো তোমার যদি বিয়ে করলে আমি তো তুমি পারফেক্ট কিনা এটা আমার টেস্ট করে নিতে হবে। ওর হাতে রান্না ভালো কিনা দেখে নিবি। না না, ওই মানুষটাকে টেস্ট করবে সে, সেই তো রান্না ঠিক না 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 না, আমি ফিজিক্যালি বুঝাচ্ছিলাম তাকে এই কথা। আমি যেই মাত্র কথাটা বললাম, এটা কেমন গুরু চিনলি যে তুই বুঝতেছিস? আমি বুঝতেছি, সামনে যা। তারপর ওকে দেন, তারপর আমি চিনছি, মানে এই যে কথাটা মাত্র কথাটা বললাম যে এগুলো কিন্তু মানে আপনাদের অনুষ্ঠান থেকে শিখা। ওকে বলা, মানে আমি শুনতে বুঝতে পারছি যে এই জিনিসটা, যেহেতু আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড ভালো না, তারপরে হয়তো মানে বললাম না ওর চেয়ে বেশি পর্দাশীল। তো আমি দেখবো না বিদায়, কিন্তু দেখাই করছে, মানে দেখছে, তো আমার সাথে আর মানে ওই থাকবে না, মানে কন্টিনিউ করবে এই কথা বলাতে। মানে তার শুধু কথা ছিল যা হবে বিয়ের পরে হবে, মানে শুধু কথা এটাই, মানে এই জন্য আর ওর সাথে কন্টিনিউ হয়নি। তাই তো তো এটা রাইট আছে, তাই না, যে একটু দেখে নিবি তো তুই। হ্যাঁ, মানে আর ও যে বিয়ের আগে রাজি হলো না, এটা ওর দিক থেকে, ওর জায়গা থেকে, কিন্তু তুই তো দেখে নিবি, এটা তো নরমাল ব্যাপার, তাই না? তো তোর জন্য কি ওটা কাজ হয়? এখন বুঝতেছি ওই কাজটা নরমাল ছিল না। জি মনে হইছে। হ্যাঁ না, এখন না, মানে যখন থেকে মানে রিয়েল যখন আসছে তখন থেকে বুঝতে পারছি যে ওইটা রিয়েল ছিল, আসলে রিয়েল ছিল, ওইটা রিয়েল ছিল। যে আমরা কি শেষ হয়েছে? আমি এখন বর্তমানে গল্পে ঢুকতে চাচ্ছি। মানে আমরা কি করি যে আন্ডারস্ট্যান্ড, বাট বর্তমানে গল্পে কেমন ঢুকতে পারবে তুমি? 1 মিনিট আর আমরা কি করি যে আমরা যাদেরকে ভালোবাসি, আমরা চাই তাদেরকে বিয়ে শাদী বা তাদের নিয়ে সংসার করতে। আমরা এটা কখনো চিন্তা করি না যে আমারে কে চাইতেছে। আমাদের কিন্তু উচিত যে আমাদেরকে কে চাই তারে নিয়ে থাকার। আমরা চিন্তা করি যে আমি কারে নিয়ে থাকতে চাই, এটা উচিত না। মানে আমি মনে করি ছোট মানুষ, তাই তো ভাবছিল যে ও তোমাকে চাই পরিপূর্ণ। এটা তো আমি পরে বুঝতে পারছি, আগে বুঝতে পারলে তো আমি এই জিনিসটা বুঝতে পারছি আমার রিয়েল জায়গায় এসে। আপনার তো তাকে দেখেও ভালো লাগে না। হ্যাঁ, সো বর্তমান সম্পর্কের কথায় যাব, তার আগে একটু বলে রাখি, এই যে এই ধরনের ওয়ার্কিং উইমেন যারা আছে, স্পেশালি একটু হয়তো আমাদের দৃষ্টিতে বলি একটু আন্ডার ক্লাস ওয়ার্ক করতেছে, যেটা যদিও কাজের মধ্যে ছোট বড় কিছু নাই, এই মেয়েদের না হতাশা দূর করার, কষ্ট দূর করার, অনেকে আমার এই প্রোগ্রাম এখন শুনতেছে, হয়তো অনেক গার্মেন্টস ওয়ার্কার, অনেকে হয়তো আন্ডার প্রিভিলেজড ওয়ার্ক করতেছে। এই মানুষগুলো না এত হতাশায় থাকে, যখন পৃথিবীর দৃঢ় বাস্তবতা দেখবার জন্য, স্পেশালি বাংলাদেশের পার্সপেক্টিভে মেয়েরা কি পরিমাণে স্ট্রাগল করে দেখবার জন্য যদি খুব মন চায়,
কোনো একটা বড় গার্মেন্টস ফ্যাক্টরির গেটে দাঁড়ায় থাকবেন, দাঁড়ায় থেকে দেখবেন যে মেয়েগুলো যে বের হয়ে আসে, ওদের চোখে মুখে উদ্ভ্রান্তর মতো দেখায়, চেহারাটা ফ্যাকাশে একদম। কখন বাড়ি দৌড়াতে দৌড়াতে যাবে, দুলোকমা ভাত রান্না করে খাবে, আবার ব্যাক এসে ওভারটাইম করবে, এর মধ্যে বাড়ির ফ্রাস্ট্রেশন, মায়ের টাকা লাগবে, ওদিকে ট্রিটমেন্ট, বাচ্চা, স্বামী, আবার দিন শেষে রাতের বেলায় পিটুনি। তো এই মানুষগুলো এই কষ্টে কষ্টে যখন জর্জরিত হয়, যারা সিঙ্গেল, বিয়ে করেনি, তারা তখন একটা ভালোবাসার মানুষ খুঁজে পায়। গ্রাম্য ভাষা যেটাকে নাগর বলে। ও নাগরের সাথে একবার দেখা, একটু বাদাম খাওয়া, একটু হাতটা ধরা, অনেক ক্ষেত্রে হাতও ধরা না, শুধু দেখা, হাত ধরিনি একবার, শুধু ওই তো বললাম, অনেক ক্ষেত্রে হাত ধরাও না, শুধু তার সাথে একটু কথা বলা, হয়তো 2 দিন 3 দিনে একদিন একটু কষ্ট করে 2 টাকার ফোন কল খরচ করে, কারণ টাকাটাও সে জিয়ে রাখে তার ওই নাগরের জন্য। আমি কিন্তু কোনোদিন ফোন দেই নাই, টাকাটা জিয়ে রাখে তাও সেই নাগরের জন্যই। এবং বহু কষ্টের পরে হয়তো 31 সেকেন্ড কথা বলবে, ওটাতেই সে রিফ্রেশ হয়ে যায়, আবার 18 ঘন্টা ডিউটি করার জন্য পরের দিন ছাপায় পড়ে। আমি কখনো ফোন দিই না। এই মেয়েদের প্রশ্ন আমার যে কি পরিমাণ শ্রদ্ধাবোধ, কি পরিমাণ যে মহব্বত, কি পরিমাণ যে রেসপেক্ট, বলার অপেক্ষা রাখে না। এই মানুষগুলো কে কখনো ডিপ্রাইভ করতে না। একটু সরি বল, সরি ইবা, ক্যামেরার দিকে তাকায়, সরি। এই মেয়েগুলোকে কপাল পোড়াতে না। এদের দীর্ঘ নিঃশ্বাস যদি লেগে যায়, এ জন্মে কারো পুণ্য দিয়ে, কারো মহব্বত দিয়ে, কারো দোয়া দিয়ে পরিত্রাণ পাওয়ার সামান্যতম কোনো সম্ভাবনা নাই। আরেকবার সরি বল। সরি মেঘলা, লাগে গেছে হয়তো, মানে গল্পে বুঝতে পারবেন। আরেকবার সরি বল। সরি মেঘলা। হাত জোড় করে ক্ষমা চেয়ে দে, জানি খাস না। আমার কাছে একটা নাম্বার আছে, আমি অনেক দিন করে ক্ষমা চেয়ে নে, আর ফোন দিতে যাস না। না, ফোন দিয়ে পাই না, ফোন দিয়ে পাই দিস না, ক্ষমা চেয়ে নে। আমি জানি ঘুরতে ঘুরতে এই প্রোগ্রামটা যাবে, যা করেছিস সেটা পুরো দস্তুর অন্যায় ছিল। সরি, হাত জোড় করে ক্ষমা চেয়ে। সরি, আমি মানে মূলত এই জন্য আসছিলাম। মানে আরেকটা কথা বল, সে তার ব্যক্তি জীবনে যেভাবে নিজেকে সামলে নিয়েছে সেভাবেই থাকুক। তোর জীবনে যেন বেঁচে থাকা অবস্থায় তুই যদি তোর শরীরে একজনের রক্ত প্রবাহিত হতে থাকে, তোর কাছে যেন কখনো ফিরে আসার চিন্তা না করে। হাত জোড় করে বল, কারণ তুই তার যোগ্য নয়, কথাটা বল। গুরু যা বলছে তাই, আমি তোমার যোগ্য ছিলাম না। এবং ভবিষ্যতেও যেন অনুতাপ হয়ে তোর কাছে ফিরে আসার চিন্তা না করে, তাহলে তুই নিজেকে শেষ করে দিবি, এই কথা বল। না না, আমি তো নিব না, কারণ একে ডান। বাই দ্য ওয়ে, এই মানুষগুলো বড় সম্মানের আমার কাছে। বিশ্বাস করেন, এদের প্রশ্নের রেসপেক্টের কোনো শেষ নাই। এবং আমি কোন কথা বলবো, আমি পৃথিবীর মানুষ দেখতে দেখতে, লালনের কি অদ্ভুত একটা কথা, মানুষ দেখতে এসেছিলাম ভবে এমন জনম আর কি হবে। মানুষ দেখতে দেখতে বড় বাংলাদেশের সবচেয়ে বাজে জাঁকড়া সেখানেও পৌঁছে গেছিলাম। বিশ্বাস করেন আর না করেন, এই দেশাম জানে যে কখন থামতে হয়, তাই এই সাহস নিয়ে গেছিলাম। সেখানে গিয়েও আমি তো মানুষের জীবন দেখে বেড়াচ্ছি। একজনকে বললাম, চলে যাচ্ছে, আখড়া থেকে বের হয়ে যাচ্ছে, আখড়া বলতে বুঝছেন তো, খারাপ জায়গার কথাই বলছি। তখন আমি বললাম যে কই যাস? আমার সাথে ক্যারাম বোর্ড খেলছিল কিছুক্ষণ আগে। আমি তো মানুষের জীবন দেখতে গেছি ওখানে, কিন্তু একজনের সাথে গেছি যাতে করে আমি ওখানে ঢুকতে পারি। বিশাল আখড়া, ওখানে ওটা একটা মহল্লার মতো। একটা মহল্লাতে যেমন ওষুধের দোকান থাকে, মাংসের দোকান থাকে, বাচ্চা খেলতেছে, পড়তেছে, সব হয়, শুধু ওখানে পুরুষ নাই, কারণ বুঝতেছি না তো নিষিদ্ধ এলাকায় গেছি আমি মানুষের জীবন দেখতে। ক্যারাম বোর্ড খেলতেছি, এর মধ্যে ওর নাম হচ্ছে কেয়া। তো বিকালের দিকে সন্ধ্যার ঠিক আগ দিয়ে মেয়েটা বের হয়ে চলে যাচ্ছে। আমি যাই, কই যাস? মেয়েটা শাড়ি পরছে, খুব কম বয়স, সুন্দর করে মাথায় ঘোমটা দিয়েছে। আমি বলছি কই যাস? এবং আজও ব্যাপার, আমার এতটুকু ঘৃণা আসতেছিল না কাউকে দেখে। তো বলতেছে যে আমি আরিচা যাচ্ছি। আরিচা যাচ্ছি তো স্যান্ডেল কই? এত সুন্দর করে সাজছো, স্যান্ডেল কই? বলছে স্যান্ডেল পরে আমাদের বের হওয়ার কোনো অধিকার নাই। মানে স্যান্ডেল পরে বাইরে হতে পারবি না? তো বলছে না, এই জন্য স্যান্ডেলটা যে লুকায় নিছি, দূরে গিয়ে পরবো। তো বলছি কোথায় যাচ্ছিস আরিচা? তো বলছে খ্যাপে যাচ্ছি, মানে কোনো কাস্টমারের কাছে যাচ্ছে আর কি। যে কে এদিকে আয়। তা আসছে, আমাদের তোর বাসায় কি আয়না আছে বড় কোনো? বলছে হ্যাঁ আয়না আছে, কেন? তো বলতেছে যে তুই আয়নার সামনে নিজেকে এভাবে ঘোমটা দিয়ে দেখছোস, এই যে টিপ পড়ছোস, মেয়েটা দেখতেও কিন্তু সুন্দর, দেখছোস কখনো? বিকালের চুরি যাওয়া আলোতে ঠিক সন্ধ্যার আগ দিয়ে গধূলি লগ্ন যেটাকে বলে, অদ্ভুত সুন্দর লাগতেছিল মেয়েটাকে। নিষিদ্ধ এলাকার মেয়ে, জ্ঞান হওয়ার পর থেকে হয়তো মেয়েটাই জগতের মধ্যে আছে, কিন্তু একটা বারের জন্য এতটুকু পাপবোধ, এতটুকু খারাপ বোধ মেয়েটার প্রশ্নে তৈরি হয়নি। বড় পবিত্র দেখাচ্ছিল সূর্যে চুরি যাওয়া আলোতে যখন মেয়েটাকে দেখতেছিলাম। আমরা যে কখন আয়নার সামনে দেখছোস কি নিজেকে এভাবে? তো আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকলো কিছুক্ষণ। বলছে হ্যাঁ দেখি। আমি অবাক হচ্ছি যে একটা প্রজ কোয়ার্টার, বেশ্যাপট্টিতে থাকে একটা বেশ্যার চাইতে বধূ বেশিনী কে কত সুন্দর, কত দারুণ। তো মেয়েটা না, আমি কথাটা খুব নর্মাল ভাবে বলছিলাম যাতে ও বুঝতে পারে। মেয়েটা আমার মুখের দিকে তাকায় থেকে বললো যে তুই যাস না, আমি আসতেছি খুব শীঘ্রই।
এবং ওই সময়ে আরেকজনের গল্প শুনতে গিয়ে টের পাচ্ছিলাম যে এর বাজে জীবনের মধ্যে আছে ঠিকই, তার হাত থেকে গ্লাস পড়ে গেছে যখন ক্যারাম বোর্ড খেলতেছে। আমি তো ওই জায়গাতে সময় দিচ্ছে, সবাইকে অবজার্ভ করতেছি, গ্লাস পড়ে গেছে, যে শুনছিস কে আজকে মানে আমার নাগর আসবে রে রতন, আমার হাত থেকে গ্লাস পড়ে গেছে। ও স্বপ্ন দেখতেছে ওই জায়গাতে যে তার একজন কেউ আসবে নাগর, কেউ একজন স্বামী হবে, ওখান থেকে সন্তান হবে, নতুন জীবনে যায়। আমি কষ্টে থাকা মানুষগুলোর গল্প বলতে গিয়ে হয়তো আরেক ডাইরেকশনে গেলাম, বাট দিন শেষে এরকম আলমগীর বা কোনো রতন বা কোনো শাম কাউকে কেউ চিন্তা করে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে। এই মানুষগুলোকে কষ্ট পাইতে দিতে নাই, এই মানুষগুলোকে নিরাশ করতে নাই। রাস্তার পট্টি থেকে শুরু করে সর্বোচ্চ কষ্টে থাকা সমস্ত মানুষগুলো, এদের দীর্ঘ নিঃশ্বাস লেগে যাবে কিন্তু। বাট বিশ্বাস করেন, হয়তো সপ্তাহে একদিন দেখা, হয়তো নর্মাল 30 সেকেন্ড 40 সেকেন্ডের ফোন কলে ওরা আবার নতুন করে বাঁচে, আবার ঝাঁপায় পড়ে পরিশ্রমে। এনিওয়ে, অন্য আলাপে চলে যাচ্ছিলাম, বাট তুই তো বুঝতেছিস আমি কি বলতে চাইলাম। যদি আজকের এই পাপাবোধ থেকে তুই মুক্তি পাস, আমাকে বলছিলি তুই এবং তোর বাবা দুইজন মিলে অনেক ভালোবাসা নিয়ে আমাদের প্রোগ্রাম শুনতি, তাহলে অনেক বড় একটা উপকার করে ফেললাম তো। না হলে এই অপরাধ বোধ, এই কষ্ট, এই পেন তোকে সারা জীবন শেষ করে দিত। বুড়া বয়সে যখন শরীর পশ্চিম দিকে ভাটার দিকে যাইতো, তখন এই অপরাধ বোধ তোকে আরো জীবনের দিকে শেষের দিকে নিয়ে যেত। এর জন্য আমি তোকে ইচ্ছে করে এই কাজটা করালাম, ক্ষমা চাওয়ালাম। বাট যতটুকু শরীরের মধ্যে যতটুকু পর্যন্ত জান আছে, ও যদি অপরাধ বোধের কারণে বা তোর প্রতি আবেগ নিয়ে ফিরেও আসে, কখনো গ্রহণ করবি না। না হলে তুই কোনোভাবে মানুষের খাতায় পড়তেছিস না, সে ওয়াদা কিন্তু আমার কাছে করে, অবশ্যই রাইট। আর ক্ষমা তো চাইছিস তুই, অবশ্যই। ওকে, মূল গল্পে আয়। মূল ভালোবাসা যে কথাটা বলতেছিলি ভাই, ওই ভালোবাসার গল্পে কিভাবে গেলি? যে অনুষ্ঠান শেষ করো, সব কিছু লাস্ট 10 মিনিট স্যার। তো 2016 সালে আমার মামা তো বিয়ে করছে। আর অন্য কোনো আলোচনায় যাব না কিন্তু। না, মেইন কাজটা কিন্তু হইছে এই অপরাধবোধ অ্যাকনলেজ করা, মানুষকে স্বীকার করাটার প্রয়োজন ছিল, এটা ডান। আমরা একদম শেষের দিকে, একদম মূল গল্প, বর্তমানে সম্পর্কটা কি নিয়ে, 5 মিনিট আর 5 মিনিট। এটাই 2016 সালে আমার মামা তো বিয়ে করছে। তো আমার নানা বলছে যে বিয়ের মানে পাত্রী দেখা থেকে মানে আমাদের গাজীপুরে মানে আড়াইউল্লাহ পর্যন্ত বলে, তো সবকিছুতে তুমি। তো ঠিক আছে, তো আমি পাত্রী দেখলাম, বিয়ে শাদী হইলো, গেলাম। তো আমি ওই সময় কি করতাম যে অনেক কাজ করছি আমার জীবনে। তখন আমি গাড়িতে সুপারভাইজারি করতাম। তো রাত্রে 2:30টার দিকে বাসা থেকে বেরোইতাম, 10টা-11টার দিকে বাসায় ফিরতাম। তো তখন আমি ফেসবুক চালাই। তো একদিন রাত্রেবেলা 2:30-3টার দিকে ফেসবুকে দেখতেছি কে আছে, তো জান্নাত জাহান নামের একটা মেয়ের আমার খুব মানে চোখে পড়লো, অনলাইনে আছে। তো আমি তারা এরকম ভাবেই মেসেজ করলাম যে এত রাত্রে ফেসবুকে কি করেন, ঘুমাবেন না? তো নর্মালি কেউ ফেক আইডি ওই সময় অনেক গিয়েছিল, তো আমি তো ভাবছি হয়তো ফেক আইডি হবে, হয়তো রিপ্লাই দিবে না। তো দেওয়ার পরে কিছুক্ষণ পরে রিপ্লাই আসলো যে না, ঘুমাবো না, আপনিও তো সজাগ, আপনি ঘুমান না? আমি বলতেছি আমার ভালো লাগতেছে না। তখন বলতেছে যে একজন অ্যাক্টরের নাম বললো যে আর ভিডিও দেখেন। তো আমি আমার ফোনে ছিল তখন, তো উনি অনেক ফেমাস ছিল ওই সময়। তারপরে বলছে আচ্ছা দেখতেছি। দেখার পরে উনি কথা বলতেছে। তো আমি বললাম না যে আমি মানে অতি দ্রুত চাই কি ওর সাথে দেখা করতে। তো আমি বলতেছি বিয়েতে গেছি, কিছু মানে কিছু খাবারটা বা কোনো কিছু পছন্দ হইলে আমি ছবি তুলে রাখি, এটা আমার একটা বদ অভ্যাস বলেন, ভালো অভ্যাস বলেন। তো ফুচকার ছবি আমার ফোনে আছে, বিরিয়ানির ছবি আছে। তো মেয়েরা ফুচকা পছন্দ করে, তো আমি বলতেছি চলেন একদিন ফুচকা খাই, একটা ফুচকার একটা ছবি তারা দিলাম। তো সে বলতেছে আমি তো ফুচকা খাই না। তো আরেকটা পিক দিলাম যে চলেন একদিন বিরিয়ানি খাই। 2টা পিকই আমার ফোনে ছিল। তো ফেসবুক তখন ছিল আপনার ওই মানে লক করা ছিল না, আমরা দেখছি দুইটা। তো আমার নাম্বারটাও আপনার এই প্রাইভেট করা ছিল না। তো তারপরে কথাবার্তা অনেকক্ষণ যাবত কথাবার্তা বলতেছি। এর মধ্যে আমার একটা টিপ হইলো, আমি টঙ্গী বাজার আসলাম বা কামারপাড়া গেছি টিপ নিয়ে, কাঁচামালের টিপ নিয়ে। তো তারপরে আপনার ফোন আসলো একটা, আমার নাম্বারে ফোন আসছে। তো এই আপনার মেয়ে বয়সটা অনেক সুন্দর। তো তারপরে ফোন রিসিভ করার পরে আমি বুঝতেছি না এত রাত্রে কে ফোন দিল। তো ফোন দেওয়ার মানে কিছুক্ষণ কথা বলার পরে বুঝতে পারলাম যে আমি এতক্ষণ যার সাথে চ্যাটিং করতেছিলাম সে ফোন দিছে। তো ওই দিন কথাবার্তা বইলা শেষ, ওই দিন 2-4 মিনিট কথা বলছি শেষ। তো তার নাম্বারটা তো অবশ্যই আমার কাছে ছিল। তো 3 দিন হয়ে গেছে, আমি আমার মামাতো ভাই শ্বশুর বাড়ি থেকে ওনারা আনতে চাচ্ছি। তো মিষ্টি কিনতে দোকানে গেছি, আমার ওই নাম্বার থেকে একটা ফোন আসছে যে একটা মেয়ে মানুষের নাম্বার পেয়ে ফোন দিলেন না, আপনি কিরকম মানুষ? তো বলছে আমি তো আপনার থেকে অনুমতি নেই আপনার ফোন দেওয়ার। তো যদি আপনি অনুমতি দেন
তাহলে আমি আপনার ফোন দিতে পারি। তখন আমি মানে সিঙ্গেল বা কোনো রিলেশনও নেই, কোনো কিছুতে নেই। তো বলছে আচ্ছা যদি আপনার মনে চায় তাহলে ফোন দিতে পারেন। তো ওনার তো আমি দেখি নেই, ওনার কোনো ফেসবুকে ছবি নেই, কোনো কিছু নেই। তো আমি বললাম একটা ছবি দেন, কয় না ছবি দেওয়া যাবে না, যদি এইভাবে এমনিতে কথা বলেন নাইলে দরকার নেই। তো আমরা তখন কি ফেসবুক থেকে বেরিয়ে ফোনে চলে আসলাম। ওকে, তো আমরা কন্টিনিউ কথা বলতাম। তো কথাটা এরকম ছিল, তো আমরা নাম্বারটা এফএন আপ করে নিলাম। তখন এফএন আপের খুব ইয়ে ছিল, আপনার 1 টাকা দিয়ে 4 মিনিট কথা বলা যায়, 25 পয়সা পার মিনিট। তো আমি গাড়িতে গেলে আমার ইনকাম হোক আর না হোক আমার দেখার বিষয় না, মালিক পাইলে পাক না পাইলে নাই, আমার 50 টাকা নিয়ে বাসায় ঢুকতে হবে। এটা হচ্ছে আমার মূল থিওরি। মানে 50 টাকা ফোনে বললে আমি 200 মিনিট কথা বলতে পারবো। তো প্রত্যেকদিন প্রায় 200 মিনিটের মতো কথা বলতাম পার ডে ফোনে। তো বলতেছে যে ভালোই কথাবার্তা তো ভালোই, কিন্তু কথাবার্তা আরো উন্নতি করতে হবে। কি করে করতে হবে? আমার তো এডুকেশন ব্যাকগ্রাউন্ড নাই, আমি সবকিছু তার আপনার যেভাবে বললাম তার সবকিছু বললাম। এটা হয়েছে কি আপনার 2016 সালের সেপ্টেম্বর অক্টোবরের কথা। তো তারপর বলতেছে যে আমরা তো ফোনে কথা বলতেছি, তাইলে তোমার আমি পড়াই। কিভাবে পড়াইবা? তো আমি তোমার মেসেঞ্জারে যেই ছবিগুলা লিখা দিব, মানে অক্ষর জ্ঞান নাই বিদায় এরকম না যে আমি ইংলিশ পড়তে পারবো না বাংলা, মানে মোটামুটি পড়ালেখা শুরু করালো। মানে মূল কথা হয়েছে গিয়া যে মানে তোমার কথাবার্তা চেঞ্জ করতে হবে, স্মার্ট করতে হবে, কথাবার্তা চেঞ্জ করতে হবে অ্যাজ এ তুমি আমার বয়ফ্রেন্ড বা যাই বলো, ছাত্র বয়ফ্রেন্ড যাই বলো। তারপরে আচ্ছা ঠিক আছে, মানে ওই জায়গা থেকে মানে কথাবার্তা চেঞ্জ হইলো। তো 1-1.5 বছর কথাবার্তা চেঞ্জ হয়েছে তারপর থেকে? জি, ইয়ার আগে কথাবার্তা এরকম ছিল না। এরকম ছিল না? না আসিল না। বা কয়দিনে চেঞ্জ করছে? 1 বছর। টিচারটা কোথায়? টিচার তো আসতেছে, তাড়াতাড়ি আনো, আমাদেরও দরকার হবে। এই যে তুমি কিন্তু খুব স্মার্টলি কথা বলে, এটা জানো কি? লোকজন বলে তো তোমারে? অবশ্যই, মানে তোমার যে বারবার বলতেছে আমি স্কুলের বারান্দা জানি সেগুলো না, কিন্তু অসম্ভব স্মার্টলি কথা বলো তুমি। তোমার ভয়েস, তোমার শব্দচয়ন মারাত্মক। লোকে বলে এটা 1 বছরে ঠিক করে দিছে, আগে থেকে এরকম করে বলতা না? তাহলে তাকেই লাগবে, টিউশনের জন্য ওকেই লাগবে। তারপরে আপনার হইছে যে কথাবার্তা বলি, এর মধ্যে 6 মাসের মধ্যে মানে মোটামুটি কথাবার্তা একটু ইমপ্রুভ, কথা ফোটা শুরু হয়েছে। হ্যাঁ, তো বলতেছে চলো তা আমরা দেখা তো করবো না, কারণ আমি থাকি গাজীপুরে, সে থাকে খুলনাতে, খালিশপুর তার বাসা। তো আমি প্রস্তুত, আমি খালিশপুর যাবো তার সাথে দেখা করতে, সম্পূর্ণ খরচ আমার। ওই জায়গা থেকে খরচ আমার দিয়ে নিত, কিন্তু ওই জায়গায় সম্পূর্ণ খরচ আমার, আমি যাব দেখা করতে। তো না যাওয়া যাবে না, তো কি করতে হবে? তো চলো একদিন ইমুতে কথা বলি আমরা। এই যাবত কিন্তু তার সাথে আমার ভিডিও কল কথা ছিল না। তো 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 তার সাথে কথা বলতে বলতে যে তার মানে মনের মধ্যে একটা ছবি আঁকে ফেলছি এরকম। তো যখন ভিডিও কল আসলো, তো আমি বলতেছি যে সে কথা বলতেছে আর ভিডিও কল আসছে, আমি তো বলতেছি যে কথা বলতেছে তারে দেন, আপনি কে? মানে তারও আমার পছন্দ হয়নি, মানে একটু মোটা কাটা মানে দেখতে। তো বলতেছে আমি এরকম কইরা কথা বলার পরে 2-3 মিনিট কথা বলার পরে সেই ফোনটা কাইটা দিল। মানে সে কথা বলতেছে, আমি বলতেছি অন্য কারো দেন। তো এরকম 2-3 দিন যাবত কথা আমার সাথে সে বলে নাই। তো খুব রাগ হয়েছে আমার প্রতি। তারপর আমি যেই কোনো ভাবে তারা কনভিন্স করে আবার কথা কন্টিনিউ শুরু করলাম। তো এরকম শুরু করার পরে যখন 1 বছর হয়েছে, তখন আমার 20 বছরের মতো হয়েছে। তো আমার আব্বু আমার বলতেছে যে আমার তো শরীরটা অসুস্থ, তো 17 সাল নাতির মুখ দেখে যেতে চাই, আমি তোমার বিয়ে শাদী করাবো। আমি কইতাছি আব্বু আমি তো এখন বিয়ে শাদী করবো না, তখন আমার সম্পর্কের মাত্র 1 বছর। ওকে। তো আমি তার বললাম যে এরকম। তো আব্বু তো বলতেছে বিয়ে শাদী করতে, তোমার কথা কি বাসায় বলবো? ততদিনে আমার আব্বুর সাথে আমার ভালো সম্পর্ক। তোমার কথা কি বাসায় বলবো? এর মধ্যে কিন্তু তার সাথে আমি একবারও দেখা করি নাই। তারপরে বলতেছি যে শুধু তার বয়সের জন্য মনের মধ্যে জায়গা করে নিয়েছে মেয়েটা। হ্যাঁ, মানে তারা দেখার পরে তো ভালো লাগে নাই, তারপরেও মানে কথাবার্তা বলার পরে মনে হয়েছে না এর নিয়ে আমার জীবন চলবে। তো আব্বুর সাথে কথা বলবো, কয় না। কি কারণ? যে আমার একটু অসুস্থতা আছে, মানে আমি শারীরিকভাবে অসুস্থ। তুমি যেই টাকা ইনকাম করো এই টাকা আমার ওষুধই হবে না, তোমার আমি পছন্দ করি। তো যে প্রেম করলে বিয়ে করতে হবে এরকম না, তুমি তোমার আব্বু যে পছন্দ করে তারে তুমি বিয়ে করে ফেলো, মানে এই কথা বলছে। তো আমার ওই জায়গায় ভুল হয়েছে কি যে আমি ওরা বলি নাই যে সংসার দরকার একদিন করব, এই কথাটা বলি না। এই কথাটা আমার বিয়ের পরে বলছে, ওরে বিয়ে করার পরে বলছে যে তোমার এই জায়গায় ভুল হয়েছে। এই জায়গায় যদি ভুলটা তুমি না, মানে কার কথা বলতেছ এতক্ষণ তুমি? এটা অন্য মেয়ে? হ্যাঁ,
এটা হচ্ছে জান্নাত, মানে যার কথা আমি বলতেছি। ভাই রে, তুই তো মাথাটা ঘুরায় ফেলবি না, এটা হচ্ছে কি, তার নাম হচ্ছে জান্নাত, তার নাম হচ্ছে জান্নাত জাহান। তো বলতেছে যে আমার তো অসুস্থতা, তারপরে তার সাথে তো আমার মানে আমি যেই টাকা স্যালারি পাবো তার ওষুধ কিনেই হবে না, তুমি আমার সাথে কি করে সংসার করবা? তো আমি অন্য একটা মেয়ে, হ্যাঁ হ্যাঁ, আসমা না, না না, তার নাম জান্নাত জাহান। তো বলতেছে, তো আমি তো আরে বলি নাই যে আমরা দরকার হয় একদিন সংসার করব, অনেকে বলে না। এটা কে শিখাই দিচ্ছে? তোর বই শিখাই দিচ্ছে? তোমার বলা উচিত ছিল একদিন। না না, এটা ওই বলছে। ও আচ্ছা, যে তুমি এই কথাটা বললে হয়তো তোমার সাথে আমি আজকে থাকতাম। ও একদিনের জন্য সংসার হলো, হয়তো থাকতো। হ্যাঁ, মানে এই কথাটা যদি আমি বলতাম সে আসতো, বা আমি গিয়ে তার বর্তমানে আসাটা দরকার। হ্যাঁ, বর্তমানে এসে বলবো। তো তারপরে আব্বুর পছন্দ অনুযায়ী তার আমি বিয়ে করে নিয়ে আসলাম। এক সেকেন্ড, ওই মেয়ের সাথে সম্পর্ক ওখানে শেষ? না, জান্নাতের সাথে না না। তাহলে পছন্দ অনুযায়ী বিয়ে করে নিয়ে আসলে যে আসমারে, তাইলে আব্বুর পছন্দে। আর তোমার পছন্দ? আমার তো আটকে আছে, আটকে আছে। আবার না বলছিলেন ওকে আচ্ছা, অতটা ঠিক পছন্দ আছে, হয় না, ঠিক আছে। মানে ফোনে তো ভালো হয় না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কথা শুনে ভালো লাগে, আর যেহেতু তোমাকে লেখাপড়া শিখাইছে, হ্যাঁ, আর পড়াইছে, আমার কাছে দু একটা অডিও ক্লিপ আছে, মানে আপনি শুনলে বলবেন যে এবং ভয়েস অনেক সুন্দর। হ্যাঁ, মানে তো ওনাদেরকে মানে ছোট করে বলতেছি না, মানে আরজেদের বয়স অত সুন্দর আমার কাছে কোনো সময় এত লাগে না। সুন্দর ভয়েস, হ্যাঁ, যেমনটা আগে বলছিল যার যাকে ভালো লাগে, হ্যাঁ। তোমার ওরকম ভালো লাগে। তারপরে বাপের পছন্দে বিয়ে করে নিয়ে আসলে এরে আমাদের আসমারি। জি। আচ্ছা, তারপরে ওর সাথে আমার 1.5 বছর যাবত সম্পর্ক ভালো ছিল না, মানে যে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক তার সাথে আমার ছিল না। কতদিন? 1.5 বছর। ও কি দোষ করছে? বাবার ওর তো কোনো দোষ নাই, হয়তো বাবার পছন্দে বিয়ে করছে, আমার তো আরেকজনের পছন্দ। কার বাবা? আমার আব্বা। বাপ মান দেখতাম। আমার আব্বু ওরে নিয়ে আসছে বিয়ে করাইয়া। আন্ডারস্ট্যান্ড, বাপ তোমার হ্যাঁ, বিয়ে করলে তুমি, তোমাদের ব্যাপার, কার পছন্দে কি পছন্দে। হ্যাঁ। ওই বেচারি 1.5 বছর ধরে স্বামীকে স্বামীর মতো করে পায়নি কেন? ওর কি আমি দোষ? আরেকজন পছন্দ করি। ওর দোষটা কোথায় ওর এখানে? তো কোনো দোষ নেই। আমার তো ওই যে তখন পাগল এরকম করে, তোর কোনো কিছু যায় আসে না। তারপরে আরে হয়েছে বোন, কি, আমি কিন্তু থাম থাম বোন, তোর কোনো কিছুতে কিছু যায় আসে না। যায় আসে তো বটে, বুঝতে দিস না তাই? হ্যাঁ, একটু আগে তার চোখ ছলছল বোন? করছিল এবং তার অ্যাক্টিভিটিস বুঝি গুলো নাই, আমি দেখছি। কিছু কই নাই, অন্য বুঝে না, কোনো লাভ নেই। আর বুঝতেও দিস না, না যে স্বামী যে অবস্থায় থাকুক ভালো থাকুক, যদি আমার হয় ঠিকই আমার কাছে ফিরে আসবে, তাই? আমার শ্বশুর শাশুড়ি ঠিক থাকলে সব ঠিক, কিছু না। পুরো কিন্তু শাবানা প্যাটার্নের একটা মানুষ। হ্যাঁ, হ্যাঁ, তারপরে ওর সাথে কিন্তু আমি কন্টিনিউয়াসলি কথা বলি। আর বউটারে 1.5 বছর ধরে বইয়ের মর্যাদা দাওনি তুমি? না, দিনেবেল বল মানে যে একসাথে ঘুমাই, এটা মনে করেন আমি যে ফুলা মানুষ, মানে তোমার ব্রেনে আর মনে তো আরেকজন তোমার টিচারের কথা ঘুরতেছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে ওই মানে এই যাবত 1.5 বছর যাবত বুঝতে পারে না যে আমি কারোর সাথে ইনভলভ। কি কয় রে তোরে? এক সেকেন্ড, তোরে কি কয় রে? বুঝতে পারে না? এত পাগল আর এত বেকুব কি করে ভাবিস একটা মেয়েরে? তুই আর আমি হাইটা যাব একদম, তো ঘরে কথা বলি না। কথা শোন, একদম এমন ভাবে তাকাবো, দুইজনের মধ্যে তো ফিতরাত খারাপ একই রকম। এমন ভাবে তাকাবো মেয়ে বাড়িতে গিয়ে টেরপুর পাবে যে বুক ব্যথা করতেছে, কারণ কোন এক বেয়াদব তাকাইছে খুব তীক্ষ্ণ ভাবে। কি সব বলতেছে আমি, যাই হোক, বাট যা বলতেছি তাই। এরকম তীব্র ভাবে দেখবো, দেখার পরে যদি জিজ্ঞেস করিস মেয়েটার সালোয়ার কামিজের কালার কি ছিল, বলতে পারবি না। আর একটা মেয়ে কেমন জানিস, একবার শুধু এর স্ক্যান করবে, জামায় কয়টা বোতাম আছে বলে দিবে। মেয়েরা সব জানে, তুই এক চুপ থাক। আসমা বোন, তুই টের পাস নি যে তোর স্বামীর মন পড়ে আছে আর এক জায়গায়? সত্যি করে কস, টের পাস নি? বুঝতে না দে, টের পাস নি? পাইছি। এত সহজ? আচ্ছা, যাই হোক, যাই হোক, পরে যা, শেষ করি। শেষ বোন, তুই টের পাস নি যে তোর স্বামীর মনে আর ব্রেনে আরেকজনের ঘর করতেছে? পাইছি। বুঝতে দিসনি? কেন বুঝতে দিসনি বোন? কষ্ট পাবে তাই? আমি কারকম হ্যাঁ সব। ও হেই তো সব বলমু, তো বলমু কারে? আহারে কি ভালো মেয়েটা। সহজ সহজ প্রোডাকশন গুলো চালু আছে বিধায় পৃথিবী এখনো ধ্বংস হয়েছে, উল্টে দেয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একদম ঠিক। তারপর ওই বলতেছে যে আমরা তো মোটামুটি নাই বলতে সম্পর্ক নাই, একবারই নাই, মানে মাঝে মধ্যে আছে। তো বলতেছে আমার তো 1.5 বছর যাবত হয়ে গেছে, তো অন্তত বাচ্চা আসতেছে না, চলো আমরা ডাক্তার দেখাই। 1 বছর পরে বলতেছে। তো আমি বলতেছি যে আমি এটা বুঝি যে 1 বছর পরে ডাক্তার জিজ্ঞেস করবো কতদিন হয়েছে বিয়ের, 1 বছরই ডাক্তার দেখায় না, তো আর 1 বছর যাক। পরে 1.5 বছরের মাথা তো একদিন বুঝতে পারি আমার এক দাদারে বলতেছে যে আমাদের সম্পর্কটা তো এরকম। তো আমি যার সাথে কথা বলি
তার সাথেও একদিন কথা বললো, ওই নাম্বারটা যে কোনোভাবে নিয়ে কথা বলছে। তো কথা বলার পরে ওই বলতেছে যে দেখো আসমা, তার নাম জান্নাত জাহান, যে দেখো আসমা, আমি তো তোমার সংসার ভাঙার জন্য ওর সাথে কথা বলি না। আমার যদি তোমার সংসার ভাঙার ইচ্ছা থাকতো তাহলে তুমি আসমা ওর ঘরে আসতা না। ওই দিন থেকে ওর সাথে ওর ভালো সম্পর্ক, ওর বোন হয়েছে, আমি ওর দুলাভাই। কিন্তু আমার দুলাভাই ওই মেয়ের আমার হয়েছে কি আপনার ওই যে আমার যে পড়াশোনা শিখাইছে তার দুলাভাই আমি, আর ওই হচ্ছে তার বোন। ওই মানে এখন যদি আমি মাসে একদিন কথা বলি ওর সাথে, মানে এখনো কথা বলি, আমি যদি একদিন কথা বলি ওই বলে 20 দিন, কারণ ওর ভালো লাগে ওকে। তাই? হ্যাঁ হ্যাঁ, তাই তো? হ্যাঁ, তাই তো মনে হয় তোর। হ্যাঁ বোন তাকাতো আরেকবার, একটা কোশ্চেনের একটা প্রশ্ন তো উত্তর দিয়েছিস একদম মন মতো। হ্যাঁ জি, অনেক বুদ্ধি। তুই মনে করিস যে কিছুই বুঝতো না, ও সবই বুঝতো, তোকে বুঝতে দিত না। আরেকটা প্রশ্ন করি, এই মেয়ের দুনিয়াতে যদি নাম নিশানা না থাকতো তাহলে সবচেয়ে বেশি তুই খুশি হতি। কথাটা সত্যি না মিথ্যা? না না মিথ্যা না, জিজ্ঞেস করেন যে ওই যে ওর যা পরামর্শ দেয়, মানে কিছুদিন আগে পরামর্শের মায়ের বাপ, ওর যদি নাম নিশানা দুনিয়াতে না থাকতো, যার সাথে তাল মিলিয়ে চলতে হয় আমার স্বামী আমার হয়ে থাকুক, সেই কারণে এটা যদি তোকে ভাবতে না হতো, তোর মতো সুখী মেয়ে দুনিয়াতে দ্বিতীয়টা হতো না। বল ঠিক কিনা? ঠিক, সঠিক করে বল, ঠিক কিনা? ঠিক, আমি অন্য দিক। ঠিক, সে অন্য দিক। সবাই মিল থাক, মিল থাক এই কারণে যে ওই তো আমার সব। জি, এর জন্য খবরদারি করতে যাস না, আলাদা বুদ্ধি খাটাতে যাস না, কিন্তু মনের মধ্যে চলে যে এই ভূত যদি সারা জীবনের জন্য ছুটে যেত আমার স্বামীর, তাহলে সবচেয়ে বেশি আমি খুশি হতাম। কথা কইছি কি কয় না, খারাপ বুদ্ধিটা নেই, ভালোই বুদ্ধি দিছে। ভালো বুদ্ধি দিছে, ভালো মানুষ তো সবাইকে ভালো চোখে দেখে। নামাজ পড়তাম না, ওই সবসময় ভালো বুদ্ধি। আলমগীর, আলমগীর আগুন নিয়ে খেলা একেবারেই বন্ধ করে দে। বাচ্চা কি আসছে তোদের জীবনে? না, আমাদের 2 বছর পরে আমরা ডাক্তার। কি বাচ্চা আসছে তোদের জীবনে? না। ওকে, বাচ্চা হয়েছে, আমাদের 2টা বাচ্চা নষ্ট হয়ে গেছে বিয়ের 2 বছর পরে। তারপরে আপনার ওর ডিএনসি করা লাগছে। কতটুকু ভালোবাসিস তোর বউকে? কে? তুই? আমি অনেক। বাচ্চা তোর বউ কেমন? বাচ্চা নষ্ট পরে বেশি আগ্রহ। 2টা বাচ্চা নষ্ট হয়ে গেছে বিয়ের 2 বছর পরে, আগ্রহ বেশি। তারপরে ডিএনসি করার পরে অনেক ওষুধ, ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখাইছি, তারপরে আর কিছু হয় না। তো আব্বু মারা যাওয়ার সময় ওর 3 মাসের বাচ্চা কনসেপ্ট ছিল। তখন আব্বু যেদিন মারা গেল, ইয়ার 3 দিন পরে ওর মানে 3 নাম্বার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। বয়সও তো কম, একটু সময় নেই। হ্যাঁ, না মানে প্রথম আমাদের বিয়ের 8 বছর। আন্ডারস্ট্যান্ড, কিন্তু ওর এজও তো কম। আমি তো বুঝতেছি ওর এজও তো বেশি, একটু সময় নেই। না, আমরা 6 বছর পরে যে মানে ব্যাক টু ব্যাক এরকম হতে থাকলে তো বেচারা টিকবে না। 6 বছর পরে গিয়া 3 নাম্বার বাচ্চাটা কনসেপ্ট করছে। 6 বছর। আন্ডারস্ট্যান্ড। আমরা একদমই কিন্তু একদম অনুষ্ঠান শেষ করছি। 6 বছর পরে করার পরে আমার আব্বু যেদিন মারা গেল তার 3 দিন পরে ওর একটা মানে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, ওর একটা টিউব ফাইটে গেছিল। আচ্ছা, একটু সময় নেওয়া উচিত। এখন বলছে আবার 2 বছর পরে যাইতে, আরেকটু সময় নেওয়া উচিত। কেমন ভালোবাসিস তোর আসমারে তুই? ওই যে ওই বলার পর থেকে আমাদের সম্পর্ক ভালো। বলে কেমন ভালোবাসিস তুই তোর আসমারে? তোর বোরে কেমন ভালোবাসিস, কেমন তুই? আমি তোর মুখ থেকে শুনতে চাচ্ছিলাম। কি ভালোবাসি? ভালোই। মানে কি, একটা বউ স্বামী স্ত্রীকে যেমন ভালোবাসে, নাকি ওর প্রশ্ন আলাদা? তোর ওই যে আপনি মানে একটু আগে বললো না যে জড়াই ধরা 2 রকম, আমার জড়াই না ধরলে আমার ঘুম আসে না, মানে আমি বাসায় না থাকলে আমার ঘুম আসে না। তোর সমস্ত কিছুর জন্য, তোর মোজা কোথায়, তোর জামার বোতাম কোথায়, তুই কোথায়, সবকিছুর জন্য কি ওই ব্রেনের মধ্যে ওটা ঘুরতে থাকে? আমার তো অফিস থেকে বলে যে বউ এত ফোন দেয় কেন, প্রচুর ফোন দেয়। আর সবসময় কি ও ব্রেনের মধ্যে তোর ঘুরতে থাকে? যে কোনো প্রয়োজনে হয়তো তুই আলাদা, মানে আমি যতক্ষণ বাসায় থাকবো ততক্ষণ ও ঘুরতে থাকে। আমি বলতে চাচ্ছিলাম কি যে হয়তো কিছু মানুষ আইডেন্টিফাই করতে পারে না যে এই ব্যক্তিটাকে আমি আদৌ ভালোবাসি কিনা, কিন্তু ওর কাছ থেকে কেড়ে নাও 5 দিনের জন্য, ও পাগলের মতো হতে থাকবে, কারণ ওর সমস্ত কিছুর মধ্যে ওই মানুষটা মিশে আছে। তোর কি তাই মনে হয় তোর বউকে? না, ওর না, মানে ওই বাসা না থাকলে আমার ঘুম আসে না। ঘুম আসে না, তার মানে ওইটাই হচ্ছে কাহিনী। আর বাহিরে বাসা থেকে বের হয়ে গেলে মানে মানে নরমাল, মানে সিচুয়েশন যা ডিমান্ড করতেছে তাই। তুই তো সিচুয়েশন ডিমান্ডারই পাবলিক, বাট বাড়িতে যদি 3 দিন না থাকে বোঝা যায় যে 3 দিন না, একদিনে বেশি বাপের বাড়ি থাকতে পারে না। কিছুদিন আগে ঝগড়া হয়েছে, বিয়ে থেকে ম্যাড হয়ে যাচ্ছে। কারণ আশা নিয়ে, একটা প্রত্যাশা নিয়ে যে বহুদিন পর একটা নিরেট সহজ সরল একেবারে চিরায়ত বাংলার যে রূপ, যেমন মেয়ে আমরা খুঁজে বেড়াই ঘটকের মাধ্যমে বা ব্যক্তি জীবনে, ফেসবুকের পাতায় পাওয়া যায় না, ইউটিউবেও পাওয়া যায় না, আমার ঘরে অনেক শান্তি, টিকটকেও পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায়
খুব সাধারণ মানুষগুলোকে কোনো একজন কপাল করে নিয়ে আসলে পাওয়া যায়। যেমন এই আলমগীরের বেটা পাইছে, আলমগীর না ইব্রাহিম, সরি ইব্রাহিমের বেটা পাইছে। কিন্তু ইব্রাহিম নামে যে কথাগুলো বলতেছিলাম তার আগের গল্পগুলোর সাথে সেই গল্পগুলোর প্রতি আমার অসম্ভব বিরক্তি এবং ঘৃণাও। তাই আলমগীর বললে ভালো হইতো যে নতুন আলমগীর নামে তোর বইয়ের সাথে যে গল্পগুলো বলতেছি এটা কপাল করে আসছিস, তাই ইব্রাহিম হয়তো এরকম মেয়ে তোর জীবনে আসছে। না আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমার মতো একজন প্রাপীর মানে বউ এরকম হইতে পারে। বুঝি সেটা অবশ্যই অবশ্যই। তবে এটাও ঠিক, আমি বললাম না যে আমি আগের চেয়ে মোটামুটি ম্যাচিওর। তবে এটাও ঠিক ইব্রাহিম যে ধরনের মানে চিতাবাঘের মতো ছেলে, এরকম বাঘ এরকম সিংহর প্রয়োজন ছিল ওই খরগোশকে বাঁচানোর জন্য। কারণ গোটা পৃথিবীর সাথে ও যুদ্ধ করে ফেলবে, গোটা দুনিয়াকে আলাদা করে দেবে যদি তার বইয়ের উপরে এতটুকু আঁচ আসে। তো এরকম সহজ সরল মৃদুভাষী একটা মেয়ে, দুনিয়াদারির কোনো কিছুর সাথে তার হিংসা বা অন্য কিছু নাই, সবাইকে নিয়ে কোনো রকমে বেঁচে থাকতে চায়, যে কোনো কচের ঊর্ধ্বে গিয়ে তার স্বামী তার শ্বশুর শাশুড়ি সবাই যেন সুখে থাকে সেই জিনিসটা ভাবে। মানে আমার আব্বু কখনো ওর পুতের বউ মানে ছেলের বউ হিসেবে দেখতো না। এক্স্যাক্টলি ইট ইজ, মানে মেয়ে হিসেবে দেখতো। ওইভাবেই আমার আম্মুর সাথে আবার একটু সমস্যা, ওইভাবেই চিন্তা করবে, এটাই স্বাভাবিক, কম দেখতে পারে ওইভাবেই চিন্তা করবে। বাট এটাও ঠিক এই ছেলেটাকে আন্ডারমাইন করার কোনো সুযোগ নাই। ওই প্রিয়তমা স্ত্রীর পরে যদি এতটুকু ফুলের টোকা পর্যন্ত পড়ে সে আবার গোটা দুনিয়ার সাথে আগুন লাগিয়ে দিবে। এ ধরনের চিতাবাঘা সিংহর প্রয়োজন ছিল এরকম একটা মৃদুভাষী সহজ সরল একটু কনফিউজড এই মানুষের জন্য। বাট মিসগাইড করিস না, যে ভুলটা তুই করেছিস মাঝে মাঝে তুই ভাবিস যে মনে হয় আমি এটা করতেছি, কিছুই বুঝতেছে না, বুঝে ঠিকই সন্তর্পণে দেখে ঠিকই, আর তোর ফিরে আসার অপেক্ষায় থাকে যে কখন আমার স্বামী আবার দিন শেষে আমার ঘরে ফিরে আসবে। ভিতরে ভিতরে কষ্ট পায় ঠিকই, কুকুরে যায় ঠিকই, কান্না হয় ঠিকই, রক্তক্ষরণ হয় ঠিকই, তোকে বুঝতে দেয় না। বুঝতে পেলে তুইও কষ্ট পাবি। কিছুদিন আগে বলছে যে বিদায় নিচ্ছে আজ সবার জন্য অনেক অনেক, মানে ওর বোন ওর ডাক্তার দেখানোর জন্য ওরে খুলনা যাইতে বলছে কিছুদিন আগে, মানে ওরে ডাক্তার দেখাবে। বিদায় নিচ্ছি, শেষ একটা অনুরোধ করে ইব্রাহিম, যদি পসিবল হয় ওই মেয়েটার সাথে যোগাযোগ চিরতরে বন্ধ করে দে। আর তোকে অনুরোধ করতেছি বোন আসমা, জ্ঞান দেওয়ার জন্য গুরু থাকলো, যখন প্রয়োজনে দাম করে ফোন দিয়ে বলবি তোর বড় ভাইকে ওই অমুক ওই গুরু দেবী মার কাছে পরামর্শ নেওয়ার দরকার নাই। ক্লিয়ার না? আমি বলতেছি যে দেবী মার কাছে পরামর্শ নেওয়ার প্রয়োজন নাই। কিছুদিন আগে ওর বিয়ে হয়েছে 3 বছর আগে, খুব ভালো হয়েছে, সংসার করে ভালো থাক ভাই, ভালো থাক বলি। আমি বলতেছি তো শিষ্য আর শিষ্যর আমি বলতেছি যে মানে মানে সম্পর্ক বিয়ে শাদী না হইলেও সম্পর্ক ভালো রাখা যায়, এটা বলতেছি। না রাখা যায় না, যেখানে গল্প থাকে সেখান থেকে পিছলে আসলে আবার পসিবিলিটি থেকে পিছলে যায়। ওখানে তোর জন্য আমি থাকলাম, যে কোনো পরামর্শ, আমিও ম্যারিড, তো পিছলানোর কোনো দেবী মাতার কাছে কোনো পরামর্শ নেওয়ার দরকার নাই। তোকে অনুরোধ করতেছি, যাওয়া যাবে না। যদি এতটুকু শ্রদ্ধাবোধ আমার কাছে থেকে থাকে তাহলে ওই জায়গাতে কোনো আঙ্গিকে কোনোভাবেই কোনো ওসিলাতেই কথা বলার প্রয়োজন নাই। ক্লিয়ার? বিদায় নিচ্ছে আজ।